আজ বিশ্ব হেপাটাইটিস দিবস 2025। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি অত্যন্ত মর্যাদার সাথে পালিত হচ্ছে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি উদযাপন করে আসছে। হেপাটাইটিস দিবস উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ দুজন চিকিৎসক। আমাদের সাথে আজ আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ আলী, মহাসচিব ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক এম আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। আপনাদের দুজনকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই আমি স্যার আপনার কাছে চলে আসতে চাচ্ছি, আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হচ্ছে এবং এবারের আসলে প্রতিপাদ্য বিষয় কি এবং ন্যাশনাল লিভার ফাউন্ডেশন কি কি কার্যক্রম আসলে গ্রহণ করেছে এই দিবস উপলক্ষে, সেটি প্রথম প্রশ্ন থাকছে। ধন্যবাদ। আজকে যে দিবসটা পালিত হচ্ছে সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে পালিত হচ্ছে এবং তারা একটা প্রতিপাদ্য দিয়েছেন যে লেটস ব্রেক ইট ডাউন। এর অর্থ হলো যে হেপাটাইটিস এর প্রতিরোধ, চিকিৎসা এবং নিয়ন্ত্রণে যে সমস্ত বাধা বা প্রতিবন্ধকতা আছে সেগুলো কিভাবে দূর করা যায়, নির্মূল করা যায়, সেটাই ব্রেকডাউন করা। যেমন প্রথমে যে বাধাটা আছে দেখা যায়, আমরা জানি যে মানুষের মধ্যে সচেতনতার অভাব। যেমন হেপাটাইটিস সাধারণত A, B, C, D, E এইভাবে আছে। বিভিন্ন জরিপে দেখা গেছে যে বিশ্বে প্রায় 10 জনের মধ্যে 9 জনই আক্রান্ত জানে না যে তার শরীরে এই হেপাটাইটিস, বিশেষ করে হেপাটাইটিস B এবং C রয়েছে। তো এটা একটা ভয়ানক দিক। আরেকটা প্রতিবন্ধকতা হলো যে মানুষ যে সময় ডায়াগনোসিস জন্য হয়ে যায় তখন মানুষ দেখা যায় চিকিৎসা করতে পারে না। চিকিৎসাও একটা প্রতিবন্ধকতা। চিকিৎসা ফেসিলিটি অপ্রতুল এবং এরপরে যেটা আসছে যে চিকিৎসার ব্যয়ও, এই যে ঔষধ বলেন, তারপরে যে কমপ্লিকেশন যেগুলো হয়, যেমন লিভার সিরোসিস হলো, লিভার ক্যান্সার হলো, এগুলার থেকে তো আর্থিক একটা বিশাল একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন আছে। তো এই আর একটা দিক আছে। এরপরে যে জিনিসটা আছে দেখা যায় প্রতিবন্ধকতা, একজনের হেপাটাইটিস B যদি হয় তাকে বিভিন্ন ক্ষেত্রে তার সামাজিক দিক দিয়ে হেয় করা হয়, আইসোলেশন করা হয়, পরিবারেও তাকে অন্যভাবে দেখে। তারপরে সে জবে যদি যায় তাহলে জবে অনেক সময় জবে যেতে পারে না, চাকরি হারায় অথবা চাকরিতে নেওয়া হয় না। আর আমাদের দেশের একটা বিশাল অংশ বিদেশে যায়, সেই বিদেশে যেতে গেলে দেখা যায় হেপাটাইটিস B যদি ধরা পড়ে তাহলে বিদেশেও যেতে পারে না। এই যে বিভিন্ন প্রতিকূলতা, যেটা একটা হলো সচেতনতার অভাব, আরেকটা হলো গিয়ে আর্থিক দিক, আরেকটা দিক হলো গিয়ে সোশিয়াল, সব মিলিয়ে যে একটা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যে আছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে কীভাবে দূর করা যায়, সেই প্রতিবন্ধকতাগুলোকে অ্যাড্রেস করতে হবে, জানতে হবে যে এই প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতা দূর করাটাই বলা হয় যে লেটস ব্রেক ইট ডাউন। এটা যদি আমরা এই প্রতিবন্ধকতা যদি আমরা ব্রেকডাউন করতে পারি তাহলেই আমরা হেপাটাইটিস যেটা প্রতিরোধ, নির্মূল করতে পারবো এবং করে আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে একটা টার্গেট রয়েছে যে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী হেপাটাইটিস নির্মূলের অঙ্গীকার, এটা বাস্তবায়ন সম্ভব হবে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন আসলে কি কি কার্যক্রম গ্রহণ করেছে এই উপলক্ষে? প্রথমে আমরা এইবার আশুলিয়াতে যে এটা ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে সেই ক্যাম্পাসে আমরা স্টুডেন্টদের মধ্যে, সেখানে আপনারা জানেন প্রায় 20,000-এর মতো স্টুডেন্ট আছে, তো তাদের মধ্যে একটা হেপাটাইটিস সচেতনতার ক্যাম্পেইন করেছি এবং তাদেরকে বলেছিলাম যে তোমরা নিজেদের থেকে হেপাটাইটিস প্রতিরোধ এর জন্য এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেকে হাইলাইট করে তোমরা বিভিন্ন রকমের পোস্টার সাবমিট করো। 20টা ফ্যাকাল্টির থেকে 61টা পোস্টার
দিয়েছে এবং এটা যুগান্তকারী। এরপরেও আমরা তাদের মধ্যে টেস্টিংয়ের ফ্রি টেস্টিংয়ের বন্দোবস্ত করেছি। হেপাটাইটিস বি এবং সি টেস্টিং স্বতঃস্ফূর্তভাবে তারা পার্টিসিপেট করেছে। আরও তাদের মধ্যে একটা সার্ভে করেছি, হেপাটাইটিস কতটুকু সে নিজে জানে এবং সে হেপাটাইটিস সম্বন্ধে তার জ্ঞান কতটুকু এবং প্রতিরোধের জন্য তার ভিউটা কতটুকু, তার পরিবারের প্রতিরোধের জন্য কি কনসেপশন করতে পারে। আরও আমরা করেছি প্রীতি ফুটবল ম্যাচ করেছি, আর আমরা সেমিনার প্রকাশ করেছি। এই সেমিনারে মাননীয় প্রধান উপদেষ্টাও বাণী দিয়েছেন। আরও আছে, আমাদের সিলেটে একটা ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসের আওতায় সিলেটের রায়নগরের এতিম শিশুদেরকে আমরা হেপাটাইটিস বি টেস্টিং এবং ভ্যাকসিনেশন করেছি। বিভিন্ন পত্রিকায় বাংলা এবং ইংরেজি পেপারগুলোতে আমরা বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করেছি। আর তো এই এটিএন বাংলায় একটা অনুষ্ঠান আমরা প্রকাশ করছি। আশা করছি সমগ্র বাংলাদেশ এবং বিশ্বব্যাপী এটা আমাদের মেসেজটা কনভে করতে সাহায্য করবে। জি, অবশ্যই করবে। আবারও আসছি স্যার আপনার কাছে, আমি এম আনিসুর রহমান স্যার আপনার কাছে চলে আসছি। আপনার কাছে জানতে চাইবো যে হেপাটাইটিস নিয়ে আসলে মানুষের জানা অজানা অনেক কিছুই থাকে, অনেকে অনেক কিছু সম্পর্কে জানে না। প্রথমেই জানতে চাইবো যে প্রাদুর্ভাবের যে বিষয়টি এবং এই রোগটি কিভাবে ছড়িয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে বিশ্বব্যাপী হেপাটাইটিস বি এর সংখ্যা প্রায় 254 মিলিয়ন, মানে 20 কোটির কিছু বেশি। এবং হেপাটাইটিস সি এর সংখ্যা হলো প্রায় 50 মিলিয়ন, অর্থাৎ প্রায় 5 কোটি। তারপরে সব মিলিয়ে যদি ধরি আমরা 30 কোটি মানুষ হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত বিশ্বব্যাপী। এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় 8,000 মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে বি অথবা সি ভাইরাসে। এবং এর মধ্যে কিন্তু যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের জটিলতার কারণে প্রতিদিন প্রায় 3,500 মানুষ মানে মৃত্যুবরণ করছে। তো এটা একটা বড় সংখ্যা। এখন আমি আসি বাংলাদেশের পরিসংখ্যান। বাংলাদেশের ঠিক সঠিক পরিসংখ্যান না থাকলেও অনেকগুলো তথ্য আমাদের হাতে আছে এবং WHO এটা অথেন্টিকেশন করেছেন। যেমন হেপাটাইটিস বি পরিসংখ্যানে দেখা যায় যে প্রায় 4.5 মানে 4.5% মানুষ হেপাটাইটিস বি তাদের শরীরে বহন করছে। এবং হেপাটাইটিস সির কথা যদি বলি 0.6 থেকে 1% মানুষ তাদের শরীরে সি ভাইরাস বহন করছে। তার মানে হলো যদি আমাদের দেশের মানুষের সংখ্যা, প্রকৃত সংখ্যা যদি প্রায় 17 কোটি ধরি, তাহলে 95 লক্ষ থেকে প্রায় 1 কোটি মানুষ এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত। তাদের শরীরের মধ্যে এই জীবাণু তারা বহন করছে শরীরে। তো এর থেকে বোঝা যায় যে কত বিপুল সংখ্যক মানুষ আমাদের দেশে এই রোগের জীবাণু বহন করছে এবং এর ভবিষ্যতের জটিলতা এবং সিরোসিস, লিভার ক্যান্সার এইসব জিনিসে তারা আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। এখন যদি বলি যে আমরা কিভাবে এই রোগটা ছড়ায়, সাধারণত আমরা হেপাটাইটিস বি কয়েকটা ভাইরাস আছে, যেমন এ, বি, সি, ডি এবং ই, মেনলি এই 5টাই আছে। তার মধ্যে এ এবং ই এই দুটো হলো পানিবাহিত রোগ। এটা সাধারণত দূষিত পানি, খাবার এর মাধ্যমে আমাদের শরীরে ঢোকে। আর এটার সুবিধা হলো যে এ ভাইরাস সাধারণত বাচ্চাদের হয়, মানে কম বয়সী মানুষের হয়, আর ই ভাইরাসটা সাধারণত অ্যাডাল্ট বা বয়স্ক মানুষদের হয়ে থাকে। এবং দুটোরই সংক্রমণের ধারা প্রায় একই রকম, খাওয়ার এবং পানি, দূষিত পানি এগুলোর মাধ্যমে ছড়ায়। একটা জিনিস সুবিধা হলো যে এটা একবার হলে এটা কিন্তু সম্পূর্ণ সেরে যায়, ভালো হয়ে যায় বেশিরভাগই। কিছু ক্ষেত্রে হয়তো কমপ্লিকেশন, জটিলতা হয়। বিশেষ করে হেপাটাইটিস ই যদি প্রেগনেন্ট লেডি আক্রান্ত হয়, প্রেগনেন্সির সময় যদি আক্রান্ত হয়, তাহলে তাদের মধ্যে জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং মৃত্যু হারও তাদের মধ্যে বেশি। আচ্ছা, আমাদের প্রধান প্রতিপাদ্য হলো অ্যাকচুয়ালি বি এবং সি নিয়ে আমরা বেশি চিন্তিত। কারণ হলো কি, এই দুটো ভাইরাস কি করে, শরীরের মধ্যে দীর্ঘমেয়াদী রোগ তৈরি করে, সিরোসিস করতে পারে, লিভার ক্যান্সার তৈরি করতে পারে। সেজন্য আমরা মানে এই দুটো ভাইরাস নিয়ে বেশি চিন্তিত বা বেশি আমরা কনসার্ন। তো এই ভাইরাসগুলো কিভাবে ছড়ায়, এই দুটো ভাইরাস ছড়ানোর পদ্ধতি কিন্তু প্রায় একই রকম। যেমন দূষিত রক্ত বা রক্তের উপাদান যদি আনস্ক্রিন ব্লাড আমরা যদি নেই,
তারপরে যদি দূষিত সুচ বা নিডেল দিয়ে যদি ইনজেকশন পুশ করা হয়, তারপরে এই যে বিভিন্ন জায়গায় নাক পোড়ানো বা কান পোড়ানো এগুলো বা টাট্টু করা হয়, এগুলো কিন্তু ঠিক যে স্বাস্থ্যগতভাবে খুব ভালোভাবে যে করা হয় তা কিন্তু না। তারপরে ধরেন যদি কোয়াক ডাক্তার আমরা বলি, তারা যদি অনেকে দাঁতের চিকিৎসা করেন তারা ঠিক সঠিকভাবে তাদের যন্ত্রপাতি পরিষ্কার রাখেন না, এর মাধ্যমে ছড়াতে পারে। তারপরে অনিয়ন্ত্রিত মানে যৌন সংসর্গের মাধ্যমে এই রোগ দূরে ছড়াতে পারে। এবং আরেকটা জিনিস হলো প্রধান ইয়ে হলো যে সংক্রমিত মা থেকে শিশুদের মধ্যে কিন্তু এই জীবাণু ছড়ানোর সম্ভাবনা খুবই বেশি। এবং তারা কিন্তু ভবিষ্যতে যে ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস, লিভার ক্যান্সার এগুলোতে আক্রান্ত হওয়ার এদের বেশিরভাগই দেখা যায় যে এই পদ্ধতিতে ছড়ানোর ফলেই তারা আক্রান্ত হয়ে থাকেন। এরপরে হলো প্রশ্ন আসবে যে ভ্যাকসিন। তো ভ্যাকসিন সাধারণত মানে বি ভাইরাসের খুব ইফেক্টিভ ভ্যাকসিন আছে। সবচেয়ে ভালো হলে যদি নবজাতককে ভ্যাকসিনে দেওয়া যায় তাহলে এটা একটা খুবই ভালো হয়, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন খুব অল্প সংখ্যক দেশেই এই ব্যবস্থাটা চালু আছে। আমাদের দেশেও আমরা চেষ্টা করছি, হয়তো ভবিষ্যতে চালু হবে। এর পরে আসে আর কি ভ্যাকসিন আছে, এ ভাইরাসের জন্য ভ্যাকসিন আছে, এটা ছোট বয়সে দিলে তার এ ভাইরাস হবে না। ই ভাইরাসের ভ্যাকসিন নতুনভাবে আসছে, এটা আমাদের দেশে এখনও চালু হয়নি, কিন্তু বিশ্বের কিছু কিছু দেশে এখন চালু হয়ে গেছে। এটা দিলে তাহলে ই ভাইরাস প্রিভেন্ট করা যায়। আর আমরা যদি সি ভাইরাসের ব্যাপারে আসি, সি ভাইরাসের জন্য কিন্তু এখনও কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। এটা মেনলি হলো যে আমরা প্রিভেনশন। আরেকটা গ্রুপ আছে যারা ড্রাগ অ্যাডিক্ট, এদের ব্যাপারে খুব সতর্ক হতে হয়, কারণ তারা কিন্তু একজনের সিরিজ আর একজন তারা মানে শেয়ার করে। এই শেয়ারিং অফ নিডেল খুবই মানে ডেঞ্জারাস। দেখা গেছে যে যারা ড্রাগ অ্যাডিক্ট তাদের মধ্যে কিন্তু এই যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। আর আরেকটা গ্রুপ আছে যারা হেমোডায়ালাইসিস নেয়, এই গ্রুপটা খুব ইয়ে হয়, সংক্রমণের হার তাদের মধ্যে কিন্তু অনেক বেশি। সেজন্য এই যারা হেমোডায়ালিসিস নেন তাদের মধ্যে মাঝে মাঝেই এই যে লিভার ফাংশন টেস্ট করা এবং হেপাটাইটিস বি এবং সি টেস্ট করাটা খুবই জরুরি। তাহলে তারা সঠিক সময় চিকিৎসাটা পায় এবং পরবর্তীতে তারা লিভার ডিজিজে আক্রান্ত হতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুন্দর উত্তরের জন্য। আবারও আসছি আপনার কাছে, মোহাম্মদ আলী স্যার, আপনার কাছে চলে আসছি। আপনার কাছে এবার জানতে চাইবো যে এই যে স্যার তো প্রতিরোধের ব্যবস্থাগুলো সম্পর্কে বললেন, এই প্রতিরোধ নিয়ে আসলে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ আসলে কি কি কার্যক্রম গ্রহণ করেছে সেই বিষয়ে জানব। লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠার উদ্দেশ্যটি হলো এই লিভার রোগ, বিশেষ করে হেপাটাইটিসটা প্রতিরোধ, চিকিৎসা, শিক্ষা ও গবেষণা। তাই প্রতিরোধটাই আমাদের মূল কার্যক্রম, যেটা আমরা দীর্ঘদিন ধরে 1999 সাল থেকে আরম্ভ করার পরে বিভিন্নভাবে আমরা প্রতিরোধ করি। যেমন পত্রপত্রিকায় লেখা, বর্ষিয়ার, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্রোগ্রাম। একটা আমরা প্রতিদিনই বলতে হবে যেন আমরা একটা কিছু যেভাবে পারছি যে কোনো প্ল্যাটফর্মে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলা সদরে আমরা হেপাটাইটিস অ্যাওয়ারনেসের জন্য হেপাটাইটিস ডে করি। যে ওই যেমন খুলনা হেপাটাইটিস ডে, সিলেট হেপাটাইটিস ডে, চিটাগং হেপাটাইটিস ডে, একটা ডে লং ক্যাম্পেইন করি ওই সদরে। ওইখানে এতিম শিশুদেরকে ভ্যাকসিন দেই, ওইখানে র্যালি করি, স্কুল কলেজে গিয়ে অ্যাওয়ারনেসের জন্য সৃষ্টির জন্য আমরা লেকচার দেই। একটা ডে সারাদিন ওইখানে আমরা প্রচার অভিযান করি। এইভাবে আমরা অ্যাওয়ারনেস সৃষ্টি করি। এরপরে আমরা এই যে ভ্যাকসিনেশনের জন্য আমরা অ্যাডভোকেসি করি, যত মিনিমাম কস্টে আমরা ভ্যাকসিন প্রোভাইড করি, আর যারা অ্যাফোর্ড করতে পারে না তাদেরকে আমরা ফ্রি করি। আর মাদার টু চাইল্ড ট্রান্সমিশনের জন্য আমরা প্রেগনেন্ট মহিলা, বিভিন্ন ম্যাটারনিটি হেলথ কেয়ার আছে, এগুলোর সাথে সম্পৃক্ত থেকে প্রেগনেন্ট মহিলাদেরকে আমরা সচেতন করি। হেপাটাইটিস বি তাদের টেস্টের ব্যবস্থা করি, এবং আর তাদের সন্তানদের যে সমস্ত প্রেগনেন্ট মহিলা পজিটিভ হয় তাদের চিকিৎসার জন্য হয় তারা যদি অ্যাডভাইস করি, তারা যদি অ্যাফোর্ড করতে পারে তাহলে তারা নেন, আর যদি
যদি এফোর্ড না করতে পারেন তাহলে আমরা বিনামূল্যে চিকিৎসা দিই। আর সন্তানদেরকে আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করি। যারা এফোর্ড করতে পারে না তাদেরকে ভ্যাকসিনও দেই ফ্রি এবং ইমিউনোগ্লোবিনও দেই যাতে কি এটা করতে পারে। এরপরে আরেকটা, যে কোনো রোগী যে সময় যে কোনো ট্রিটমেন্ট যে সময় এফোর্ড করতে পারে না তখন আমরা তাদেরকে ফ্রি এটা প্রোভাইড করি। আর বিভিন্ন সময় আমরা রিসার্চ আর্টিকেল ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ করি এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাস্ট আর্টিকেল আমরা প্রকাশ করেছি আমেরিকান জার্নালে রোহিঙ্গাদের, যেটা রোহিঙ্গাদের মধ্যে আমরা টেস্ট করে দেখেছি তাদের মধ্যে হাই প্রিভ্যালেন্স অফ হেপাটাইটিস সি রয়েছে। সেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এই বিশাল 1 মিলিয়নের উপরে রোহিঙ্গা, এদের মধ্যে প্রায় 25% হেপাটাইটিস সি রয়েছে। এটা বিশ্বব্যাপী এটা মেসেজ আমরা প্রকাশ করতে পারছি। আর প্রতিদিনই আমরা কাজ করে যাচ্ছি, কোনো না কোনোভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা আশা করব যে ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবার আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাইব যে ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের জাকাত কার্যক্রমের যে বিষয়টি সেটি সম্পর্কে আসলে আপনার কাছে বিস্তারিত জানবো। আমরা দেখতে পেলাম যে এই যে হেপাটাইটিস বি এবং সি এদের চিকিৎসা অনেকটা ব্যয়বহুল। তো অনেক পেশেন্ট পাওয়া যায় যারা এই ট্রিটমেন্টটা এফোর্ড করতে পারে না, এরকম আমরা প্রচুর পাই। তখনই আমরা চিন্তা করলাম যে এদের কিভাবে সাহায্য করা যায় এবং তখনই আমরা এই জাকাত ফান্ডটা সৃষ্টি করি। সমস্ত ট্রিটমেন্ট, এই যে হেপাটাইটিস সির ট্রিটমেন্ট যেটা ডিএজ হচ্ছে, ডিএজেও প্রায় 90 থেকে 95 হাজার টাকা লেগে যায় একটা কোর্সে, সেটাও আমরা ফ্রি দেই। এই জাকাত ফান্ডের আওতায় সৃষ্টি করে আমরা প্রায় 400-র উপরে এরকম হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত রোগীদেরকে আমরা চিকিৎসা করেছি। আশা করছি আমরা আমাদের এই ফান্ডের আওতায় আরও বেশি মানুষের সেবা দিতে সক্ষম হব। জি, আমরাও সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী স্যার। আবারও আসছে আপনার কাছে স্যার, আপনার কাছে চলে আসছে এবার আমরা। স্যার যেরকমটা বলছিলেন যে চিকিৎসার যে বিষয়টি সেটি অত্যন্ত ব্যয়বহুল, চিকিৎসা আসলে কিভাবে দিয়ে থাকেন আপনারা এবং সেক্ষেত্রে করণীয় কি সে বিষয়ে জানবো। আমরা দুটো ভাগে ভাগ করে নিই, একটা হলো হেপাটাইটিস বি আর একটা হলো হেপাটাইটিস সি। তো হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর সবার কিন্তু চিকিৎসার প্রয়োজন হয় না। হেপাটাইটিস বি চিকিৎসা করতে গেলে আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়। তো এর মধ্যে একটা প্রধান পরীক্ষা কিন্তু হেপাটাইটিস বি এর ডিএনএর পরিমাণটা জানতে হয়। ডিএনএর পরিমাণটা একটা নির্দিষ্ট মাত্রার উপরে হলে সাধারণত আমরা হেপাটাইটিস বির চিকিৎসা দিয়ে থাকি। তো হেপাটাইটিস বির আগে চিকিৎসা করতে গেলে খুবই ব্যয়বহুল ছিল, ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করতে হতো। কিন্তু গত প্রায় 15-20 বছর ধরে এখন ওরাল বা খাবার ওষুধ আসছে বাজারে। কিন্তু সমস্যা হলো যে এই ওষুধটা কিন্তু দীর্ঘমেয়াদী, কোনো ক্ষেত্রে প্রায় সারা জীবনই খেতে হয়। এটাই হলো একটা সমস্যা, যে সবাই কিন্তু এটা এফোর্ড করতে পারে না সাধারণ মানুষে। তবে একটা জিনিস হলো যে বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় আমাদের দেশে কিন্তু ওষুধের মূল্যটা কিন্তু একটু সাশ্রয়ী আমি বলবো। হয়তো 50 থেকে 100 টাকার মধ্যেই একটা ট্যাবলেট পাওয়া যায়। তো সেই জন্য এই ওষুধটা আমরা এদেরকে মনিটরিংয়ের মাধ্যমে রাখতে হয়, টেস্টের টাইম টু টাইম তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং ওষুধটা ঠিক করে দিতে হয়। তবে ডিএনএ সহজে নেগেটিভ হয়, কিন্তু একেবারে হেপাটাইটিস বি যে নির্মূল হওয়া সেটা কিন্তু এখনো হয়নি। এখনো পর্যন্ত দুনিয়ায় কিন্তু এরকম কোনো ওষুধ আবিষ্কার হয়নি যেটাতে একেবারে পুরোপুরি লিভার থেকে নির্মূল করে দিতে পারে হেপাটাইটিস বি ভাইরাসকে। তবে ওষুধ খেলে যে সুবিধাটা হয়, হয়তো তার ভবিষ্যতে সিরোসিস হওয়া বা লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। আর আমরা সি ভাইরাসের ব্যাপারে আসি। সি ভাইরাসের চিকিৎসা আগে একই কথা, সি ভাইরাসের জন্য আগে কিন্তু ব্যয়বহুল ইনজেকশন দিতে হতো, অনেক সাইড ইফেক্ট হতো। এখনও আছে কোনো জায়গায় ইনজেকশন কোনো ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু এখন কিন্তু গত প্রায় 10-15 বছর ধরে মুখে খাওয়ার ওষুধ আবিষ্কার হয়েছে এবং খুবই কার্যকরী। দেখা যায় যে আমরা যদি সি ভাইরাসের চিকিৎসা দিই, 3 মাস সাধারণত দেওয়া হয়, তাহলে তারা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই এটা একদম কিওর হয়ে যায়। এটা হলো সি ভাইরাসের চিকিৎসার জন্য একটা বড় আবিষ্কার আমি বলবো।
যে সম্পূর্ণ কিওর করা যায় সি ভাইরাস, যেটা বি ভাইরাসের ক্ষেত্রে এখনো আমরা বলতে পারছি না যে আমরা একেবারে কিওর করে দিলাম, কিন্তু সি ভাইরাসের জন্য কিন্তু এই কথাটা প্রযোজ্য। সি ভাইরাস কিন্তু যদি লিভার ড্যামেজ না হয়ে থাকে তাহলে কিন্তু তার জন্য খুবই উপকারী, একদম সে পুরোপুরি ভালো হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক চমৎকার একটি ইনফরমেশন ছিল। আবারও আসছে আপনার কাছে মোহাম্মদ আলী স্যার, আপনার কাছে চলে আসছি। যেরকমটা স্যার বললেন এবং আপনিও বললেন যে মা থেকে আসলে সন্তানের হেপাটাইটিস ছড়ানোর একটি পসিবিলিটিস থাকে, তো সেইটি প্রতিরোধে আসলে করণীয় কি এবং ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ এই ব্যাপারে আসলে কি কার্যক্রম গ্রহণ করেছে? হেপাটাইটিস সংক্রমণের প্রধান কারণ বিশেষ হেপাটাইটিস বি সংক্রমণের প্রধান কারণ দেখা গেছে হেপাটাইটিস বি আক্রান্ত গর্ভবতী মা থেকে তার নবজাতকের সংক্রমণ। এটার বোঝা গেছে বেশিরভাগ, এমনকি কোনো কোনো জার্নাল বা পাবলিকেশনসে দেখা যাচ্ছে প্রায় 80% ক্ষেত্রেই এটা হেপাটাইটিস বি সংক্রমণটা হেপাটাইটিস বি আক্রান্ত মায়ের থেকে সংক্রমিত হয়ে থাকেন। সবচেয়ে মারাত্মক দিক হলো যদি গর্ভবতী মা থেকে নবজাতকের শরীরে এই ভাইরাসটা সংক্রমিত হয় তাহলে এটা দেখা গেছে খুব বেশি করে ক্রনিসিটি বা হেপাটাইটিস, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়। এটা একটা হলো যত কম বয়সে হেপাটাইটিস সংক্রমিত হবে ততই তার সংক্রমণের হার, কমপ্লিকেশন হার খুব বেশি। এটা একটা মারাত্মক দিক। এটার জন্য করতে হবে কি, প্রত্যেকটা গর্ভবতী মা প্রেগনেন্সি অবস্থা হওয়ার সাথে সাথেই ওনার অ্যান্টিনেটাল কেয়ার যেটা আছে সেই অ্যান্টিনেটাল কেয়ারে অন্যান্য রক্ত পরীক্ষা করেন, সেই পরীক্ষার সাথে একটা হেপাটাইটিস বি টেস্ট করবেন। আমরা গাইনোকোলজিস্টদেরকে বলি, এমনকি আমরা মিডওয়াইফদেরকেও আমরা সম্পৃক্ত করেছি এই সম্পৃক্ততার জন্য। মিডওয়াইফদেরকে বলছি যে আপনারা তো অ্যাটেন্ড করেন প্রেগনেন্ট ওয়েমেনদের ডেলিভারি, এর যে সময় আপনারা অ্যাটেন্ড করতেছেন অ্যাটলিস্ট ওই সময়ও বলবেন অথবা আগে বলবেন যেন একটা হেপাটাইটিস বি যেন টেস্ট করেন। আর যদি কারো পজিটিভ হয় তাহলে তার নবজাতককে যেন জন্মে 24 ঘন্টার ভিতরে হেপাটাইটিস বির একটা ফার্স্ট ডোজ ভ্যাকসিন দেন। এই কাজটা যদি করা হয় তাহলে এই হেপাটাইটিস বি আক্রান্ত মা থেকে সংক্রমণে এটা হোল্ড করা সম্ভব হবে। আর আরেকটা প্রতিবন্ধকতা যেটা দেখা যাচ্ছে, এটা একটা বিশাল অংশ 65% প্রেগনেন্ট মহিলা গ্রামে, তাদেরকে সচেতন করা, তাদেরকে টেস্টিংয়ের আওতায় আনা, তাদের সন্তানদেরকে ভ্যাকসিন দেওয়া এবং প্রয়োজন বোধে ইমিউনোগ্লোবুলিন দেওয়া অত্যন্ত জরুরি। সরকারকে আমি প্রায় অ্যাডভোকেসি করে আসছি যে এই প্রেগনেন্ট মহিলাদেরকে টেস্টিংয়ের আওতায় আনা এবং বিশেষ করে জন্মের সাথে সাথে বার্থ ডোজ 24 ঘন্টার মধ্যে বার্থ ডোজটা দেওয়া উচিত, কারণ এই বার্থ ডোজটা দিলেই এই সংক্রমণটা বন্ধ করা যাবে। ওয়ার্ল্ডে যে সমস্ত কান্ট্রি হেপাটাইটিস বি কন্ট্রোলে সাকসেস এসেছে, এমনও কান্ট্রি আছে যে তাইওয়ান আমি বলবো একসময় 25%-এর বেশি ছিল, কিন্তু আজকে তারা এই বার্থ ডোজ কম্পালসারি বার্থ ডোজ ইমপ্লিমেন্ট করে তাদের ইনসিডেন্স এখন লেস দেন 1%-এরও কম। তাই এটা করার অত্যন্ত জরুরি এবং যেভাবেই হোক বাংলাদেশে এই বার্থ ডোজটা ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা করতে গেলে অনেকগুলা প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধক অন্যান্য নেশন যেরকম করছে সেভাবেও এটা করতে হবে। এই হেপাটাইটিস বি প্রতিরোধের জন্য এবং প্রিভেনশনের জন্য এটা করতে হবে। এটা যদি না করা যায় তাহলে আমরা যে এটা টার্গেট দিয়ে রাখছি যে আমরা 2030 সালের মধ্যে এসডিজি গোল এসডিজি 3.3 আমরা অর্জন করব, 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি ইলিমিনেশন করব। এটা বার্থ ডোজ ইমপ্লিমেন্ট না করা পর্যন্ত এটা অলমোস্ট আমি বলবো অসম্ভব হয়ে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার চমৎকার উত্তরের জন্য। আমরা আসলে অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুরুতেই স্যার আপনার কাছে জানতে চাইবো যে আপনি দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে আমার আজকের প্রধান বক্তব্য হলো যে আপনারা যারা হেপাটাইটিস বি স্ক্রিনিং টেস্ট করেননি তারা এবং তাদের পরিবার সকলে এইচবিএসজি টেস্ট করবেন এবং যারা ভ্যাকসিন নেননি অবশ্যই তারা ভ্যাকসিন নেবেন। এবং অন্য ক্ষেত্রে যেমন রক্ত নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সাবধানতা যেগুলো আমরা আগে বললাম যে রক্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই
ব্লাড স্ক্রিন করে তারপরে রক্ত নেবেন, এবং যে কোনো জায়গায় যে কোনো কোয়াক ডাক্তার ভাইয়ের কাছে যে চিকিৎসা নেওয়ার থেকে বিরত থাকবেন। আমরা সকলেই এই যে হেপাটাইটিস সম্পর্কে সচেতন হই, আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের পরিবার, বন্ধুবান্ধব সকলকে এই হেপাটাইটিসের যে বিভিন্ন রকমের কুফল, বিভিন্ন রকমের যে জটিলতা, এটা সম্পর্কে তাদের যারা বুঝবো, জানবো, অন্যদেরকেও জিনিসটাকে বুঝাবো এবং তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দেবো, এবং সেই অনুসারে আমাদের চলা উচিত। জি, ধন্যবাদ স্যার। সবশেষে স্যার আপনার কাছে চলে আসবো, আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? এই যে হেপাটাইটিস, এটা আমি বলবো এটা সচেতনতার মাধ্যমে, শুধু সচেতনতা, তাহলে আপনি জানতে হবে যে হেপাটাইটিসটা কি এবং কিভাবে এটা সংক্রমিত হয়। এটা যদি জানেন তখনই আপনি প্রতিরোধক ব্যবস্থাটা নিতে পারবেন। আর একটা হলো যে কোনো সময় বাইরের খাবার এগুলা খাওয়ার ঠিক নয়। একই সুইয়ের ব্যবহার কখনোই ইউজ করা ঠিক হবে না। ডেন্টিস্টের কাছে যদি যান তাহলে আপনি বলবেন উনি যেন ঠিকমতো আপনাকে স্টেরিলাইজড এবং সেপটিক টেকনিক্সে নেন, কারণ ওইখানে রক্তের উপাদানের মাধ্যমে আছে। আরেকটা জিনিস আমি বলবো যে বারবার শপে আপনি দেখবেন যে শেভ করার সময় একই খুরের ব্যবহার যেন না করে, কারণ আগের জনের হয়তো হেপাটাইটিস বি অথবা সি ছিল, আর আপনার শেভ করার সময় হয়তো একটু কেটে গেলে হয়তো আপনার শরীরে এটা আসতে পারে। আর প্রত্যেক গর্ভবতী মা প্রথমই কাজ হবে অন্যান্য টেস্টের সাথে একটা হেপাটাইটিস বির টেস্ট করে দাও, এই টেস্টটা করা উচিত। আর প্রত্যেক নবজাতককে যেন হেপাটাইটিস বির ভ্যাকসিনে দেওয়া হয়, এটাই জরুরি। কারণ আপনি যদি সতর্ক হন তাহলে এটা সম্ভব। আরেকটা দিক বলবো যে আপনার পরিবারের কারোর জন্য হেপাটাইটিস বি অথবা সি ধরা পড়ে, নির্ণয় হয়, তাহলে যেন প্রত্যেকেই হেপাটাইটিস বি ও সি টেস্ট করেন। টেস্ট যদি পজিটিভ হয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাদের মাধ্যমে আমরা হেপাটাইটিস সম্পর্কে অনেক কিছু জানলাম এবং দর্শকদেরও জানাতে চেষ্টা করলাম। ধন্যবাদ অসংখ্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই আয়োজনের মাধ্যমে হেপাটাইটিস কি সেই সম্পর্কে আমরা জানতে চেষ্টা করেছি এবং সেই সাথে হেপাটাইটিসের প্রতিরোধে কি কি করণীয় সেগুলোও আমরা জানতে চেষ্টা করেছি এবং সেই সাথে আপনাদেরও জানানোর চেষ্টা করেছি। খুবই সংক্ষেপে যদি আমি বলতে যাই তাহলে বলবো যে হেপাটাইটিস প্রতিরোধে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে হেপাটাইটিসের ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে আমরা নিয়মিত রক্ত পরীক্ষা করব। গর্ভবতী মা গর্ভকালীন অবস্থায় হেপাটাইটিস আছে কিনা সেটি অবশ্যই পরীক্ষা করে দেখবেন, এবং পরিবারের কোনো সদস্য যদি হেপাটাইটিস বি অথবা সি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন, পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারাও আসলে হেপাটাইটিসের যেসব পরীক্ষা নিরীক্ষাগুলো আছেন সেগুলো করবেন, এবং সেই সাথে আমরা হেপাটাইটিসের টিকা গ্রহণ করব। হেপাটাইটিস বি ভাইরাসের টিকা গ্রহণ করা অত্যাবশ্যক, এবং সবশেষে যেটি জরুরি সেটি হচ্ছে হেপাটাইটিসের যথাযথ চিকিৎসা গ্রহণ করা। এগুলো করলেই আসলে আমরা হেপাটাইটিস প্রতিরোধ করতে আসলে সক্ষম হব। আমরা আজকের এই আয়োজনে চেষ্টা করেছি হেপাটাইটিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য। আশা করছি আমাদের আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক শুভকামনা জানিয়ে আমি ডাক্তার ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।